প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি শরওয়ার উদ্দিন আরবি, ম্যানসন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক। আজ আমি তোমাদেরকে ম্যানসনের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিন্যান্স ব্যাংকিং দ্বিতীয় পত্রের, অর্থাৎ ব্যাংকিং ও বিমা চ্যাপ্টারের, ব্যাংকিং ও বিমা এই সাবজেক্টের আমাদের প্রথম অধ্যায়টা। আমরা পূর্বের ক্লাসেও গত সপ্তাহে যে ক্লাসটা দিয়েছিলাম সেখানেও আলোচনা করেছিলাম প্রথম চ্যাপ্টার নিয়ে। সেটা ছিল যে কি, ব্যাংকিং ব্যবসায়ের প্রাথমিক ধারণা, ঠিক আছে, প্রাইমারি কনসেপ্ট অফ ব্যাংকিং। তো এটা সম্পর্কে আমার তো প্রাথমিক ধারণাগুলো, ব্যাংকের প্রকারভেদ, তারপর ব্যাংকিং কাকে বলে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, ব্যাংকিং ব্যবসায়ের কিছু নীতিগুলো, আর একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে তোমাদেরকে এই ধারণাটা একদম পুরোপুরি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রথমেই তোমাদেরকে পরিপূর্ণ ক্লাসটা দেখার অনুরোধ করতেছি এবং নিয়মিত অনলাইন ক্লাসে যুক্ত থাকার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। তো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা করো নাই তারা সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমাদের নতুন নতুন ক্লাসগুলো এবং সর্বপ্রথম তোমাদের কাছে যাবে। তো ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের অধ্যায়টা হচ্ছে যে কি, প্রথম অধ্যায় ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা। আজকে আমরা এই চ্যাপ্টারটা মোটামুটি আলোচনা শেষ করব। আমরা পরবর্তী ক্লাসে দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমি প্রাথমিক ধারণার প্রথম বিষয়গুলো তো আমি বলেছিলাম, এখন মূল কথায় চলে আসি। বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে ব্যাংক কাকে বলে, ব্যাংকের কিভাবে সৃষ্টি হয়েছে, ব্যাংকের প্রকারভেদ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে। ব্যাংক শব্দটা কোথা থেকে এসেছে তাও আলোচনা করেছি। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এই চ্যাপ্টারে বেশি ক্লাস নেওয়া সম্ভব না, পরবর্তী ক্লাস চ্যাপ্টারগুলোতে যেতে হবে। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে ব্যাংকিং ব্যবসায়ের ধারণা, মূলনীতি। ঠিক আছে, কিছু গুরুত্বপূর্ণ নীতি রয়েছে, অনেকগুলো নীতি রয়েছে, আসলে সবগুলো লেখা সম্ভব না, তোমরা বইতে পাবে। তো তারপরেও আমি কয়েকটা নীতি লিখেছি। প্রথমত হচ্ছে যে ব্যাংকিং ব্যবসায়ের নীতিসমূহ বা নীতি। প্রথমটা হচ্ছে যে তারল্য নীতি। তারল্য শব্দের অর্থ হচ্ছে যে নগদ অর্থ ফেরত দেওয়ার ক্ষমতা। তো প্রত্যেকটা ব্যাংকে তার গ্রাহক যখনই টাকাটা ফেরত দিতে চায় তখনই তাকে ফেরত দিতে হবে, আর এই ফেরত দিতে না পারলে ব্যাংকের কি হবে, সুনাম ক্ষুণ্ণ হবে। এই জন্য প্রত্যেকটা ব্যাংকে অবশ্যই গ্রাহকের চাহিদা মাত্র টাকা ফেরত দেওয়ার কি থাকতে হবে, ইচ্ছে থাকতে হবে। এটাই হলো তারল্য নীতি। ঠিক আছে, এটার জন্য তারা বিভিন্ন রকম কিছু টাকা ক্যাশে রাখে, আবার কেন্দ্রীয় ব্যাংক থেকে অনেক সময় ঋণ নেয়, তারপর বিভিন্ন রকম বন্ড বা এগুলোর মাধ্যমে মানে একটা ব্যবস্থা করে রাখে, কারণ যে কোনো সময় যেন তারা তারল্য সংগ্রহ করতে পারে, অর্থাৎ নগদ অর্থ ফেরত দিতে পারে। তারপর সেবার নীতি। ব্যাংক মুনাফা অর্জন করে কিসের মাধ্যমে, সেবা দানের মাধ্যমে। এই জন্য ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ নীতি হলো বিভিন্ন রকম গ্রাহক সেবার মাধ্যমে মুনাফা অর্জন করা। এই জন্য ব্যাংক সেবার নীতিটা কি করে থাকে, গ্রহণ করে থাকে। গোপনীয়তার নীতি। ব্যাংক কখনো তার গ্রাহকের আমানতের অর্থ বা আমানত সম্পর্কিত তথ্য শুধুমাত্র আদালতের নির্দেশ, সরকারের নির্দেশ এবং আমানতকারীর নির্দেশ ছাড়া অন্য কোনোভাবেই সে কখনো কি করবে না, এটা প্রকাশ করবে না। এটাই হলো ব্যাংকিং ব্যবসায়ের গোপনীয়তার নীতি। এটা খুবই গুরুত্বপূর্ণ। গোপনীয়তা না থাকলে তাহলে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য ব্যাংক অবশ্যই তার গ্রাহকের প্রতি সকল তথ্য গোপনে রাখে। তারপর মুনাফা নীতি। এখন ব্যাংকটা চলবে, ব্যাংকের কর্মচারী বা বিভিন্ন কিছু খরচ করবে, তারপর আবার মালিক পক্ষের মুনাফা অর্জন করবে। তাহলে কিসের মাধ্যমে, মুনাফা অর্জন করার মাধ্যমে। তাহলে তাকে বিভিন্ন রকম সেবা দেওয়ার মাধ্যমে মুনাফা অর্জন করতে হবে, বিভিন্ন কৌশলে মুনাফা অর্জন করে কি টিকে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে যে মুনাফার নীতি। দক্ষতার নীতি। এখন মুনাফা অর্জন করতে গেলে যে যত বেশি দক্ষ তার মুনাফা অর্জন ক্ষমতা তত বেশি। তাইলে তাকে তার কর্মচারী বা বিভিন্ন কি করতে হবে, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতে হবে, যেন অল্প সময়ের ভিতর অধিক কাজ করতে পারে, প্রোডাক্টিভিটি বাড়াতে পারে। এই জন্য তার দক্ষতার নীতিটা অনুসরণ করতে হবে। তারপর হলো বিশ্বস্ততার নীতি। একটা ব্যাংক যদি বিশ্বস্ততা হারায় সে কখনো বাজারে টিকে থাকতে পারবে না। এই জন্য তার একটা গুরুত্বপূর্ণ নীতি হলো বিশ্বস্ততার নীতি। জনগণের কাছে তার প্রতি বিশ্বস্ততা জেগে উঠতে হবে।
তখনই জনগণ তা ওই ব্যাংকে কি করবে, আমানত রাখবে, না হলে ব্যাংকটা টিকে থাকতে পারবে না। এই জন্য ব্যাংকে অবশ্যই বিশ্বস্ততার নীতি অনুসরণ করতে হবে। যে কোনো সময় গ্রাহকের আমানতগুলো ঠিকভাবে জমা রাখতে হবে, হিসাব কিতাব ঠিক রাখতে হবে এবং প্রয়োজন মতো ফেরত দিতে হবে। এইগুলো হচ্ছে যে বিশ্বস্ততার নীতি, অর্থাৎ তাকে সে যে বিশ্বস্ত সেটা প্রমাণ করতে হবে। তারপর হলো নিরাপত্তার নীতি। এবার ব্যাংকে গ্রাহক বিশ্বাস করে বিভিন্ন দলিলপত্র বা বিভিন্ন স্বর্ণালংকার অথবা সম্পদ জমা রাখে। এখন সম্পদটা জমা রাখতেছে, এটাকে যদি নিরাপদে না রাখে তাহলে ব্যাংকটার সুনাম ক্ষুণ্ণ হবে। এই জন্য ব্যাংক ওই নিরাপত্তা দেওয়ার মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। এই জন্য তারা লকার ভাড়া দেয় বা বিভিন্নভাবে নিরাপদে রাখার ব্যবস্থা করে। আর যদি যে ব্যাংকের নিরাপত্তা যত বেশি, সেই ব্যাংকের সুনাম তত বেশি। তারপর হলো সুনামের নীতি, তো আমরা বুঝতে পারছি। তাহলে বিভিন্ন গ্রাহক সেবার মাধ্যমে বা নিরাপত্তা দেওয়ার মাধ্যমে বা তারল্যর মাধ্যমে ব্যাংক তার সুনাম চারদিকে ছড়িয়ে দেয়, ফলে ওই ব্যাংকের মুনাফা অর্জন ক্ষমতা বেড়ে যায়। তাহলে এটা হচ্ছে যে সুনামের নীতি। তারপর হলো মিতব্যয়িতার নীতি। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মিতব্যয়ী বলতে আমরা কম খরচে অধিক কাজ করা, এটাকে মিতব্যয়ী বলি। ঠিক আছে, মিতব্যয়িতা আমি কাজও করব, আবার কম খরচে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে কম খরচে করার। তবে এটা একটা বিষয় হচ্ছে যে কখনো কি করা যাবে না, তোমার কাজের মানটা নষ্ট করা যাবে না। তাহলে মানও ঠিক রাখতে হবে, খরচও কম হবে। এটাই হলো মিতব্যয়িতার নীতি। প্রয়োজনের চাইতে কম খরচ হবে, তবে মান ধরে রাখতে হবে। তাহলে এইভাবে মিতব্যয়িতার নীতি অর্জন করতে হয়। এবং আরেকটা হচ্ছে যে প্রচারের নীতি। প্রচারের নীতি তো বুঝতে পারতেছো, বর্তমানে যত বেশি প্রচার তত বেশি প্রসার, প্রচারেই প্রসার। তাহলে প্রচার করতে গেলে তাকে বিভিন্ন বিজ্ঞাপন দিতে হবে, টিভিতে বা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার। যত বেশি প্রচার হবে ওই ব্যাংকের সুনাম বা এবং ওই ব্যাংকের মুনাফা অর্জন ক্ষমতা তত বেশি বাড়বে। তাহলে এটা হচ্ছে প্রচারের নীতি। এছাড়া আরও অনেকগুলো ব্যাংকিং ব্যবসায়ের নীতি রয়েছে, আসলে যেগুলো একসাথে বলা সম্ভব না বা এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবার হচ্ছে যে এটা অনেক সময় প্রশ্নে আসে, ব্যাংকে ধার করা অর্থে ধারক বলা হয় কেন, বা ব্যাখ্যা করো। তাহলে এটা করতে গেলে আমরা লিখেছি ব্যাংক হলো ধার করা অর্থের ধারক। তাহলে এটাকে ব্যাখ্যা করতেছি, ব্যাংক এমন একটি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান যা ধার ও ঋণের ব্যবসায়ী। অর্থাৎ ব্যাংক হচ্ছে যে কিসের ব্যবসা, যেমন একটা মুদির দোকান, সে পণ্য দ্রব্য বা চাল ডাল তেল এগুলো ব্যবসা করে। হ্যাঁ, একটা কাপড়ের দোকান, সে বিভিন্ন রকম কাপড় বিক্রি করে বা ব্যবসা করে। কিন্তু একটা ব্যাংক, তার ব্যবসাটা কি, তার ব্যবসাটা হচ্ছে যে ধার এবং ঋণের। ঠিক আছে, এই ব্যাংক, এই জন্য ব্যাংকে ধার করা অর্থে ধারক বলা হয়। তাহলে এখন কিছু কারণ রয়েছে, সেগুলো আমরা নিচে লিখেছি। এখানে লিখেছি ধার করা অর্থের ধারক বলার কারণ নিম্নরূপ। এখন কি, এক হচ্ছে যে ব্যাংক জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করে। তাহলে ব্যাংকের মূল কাজ হচ্ছে যে জনগণের নিকট থেকে আমানত সংগ্রহ করা। আর এই আমানতটা ব্যাংকের জন্য ধার, তার তো নিজস্ব টাকা নয়, সে অপরের আমানত রেখে এটা ব্যবহার করতেছে। তারপর গৃহীত আমানত হতে অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দেয়। তাহলে ওটা থেকে মানে ধার যেগুলো নিয়েছে সেখান থেকে তারা অন্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কি দিয়ে থাকে, ঋণ দিয়ে থাকে। তারপর হলো গৃহীত আমানত ব্যাংকের নিজস্ব ধার হিসেবে বিবেচিত হয়। তাহলে ওটা এক প্রকার ধার, কারণ ওটা নিজের টাকা নয় যেহেতু, সেজন্য। তারপর আমানতের অর্থ সুদ সহ ফেরত দিতে হয়। তাহলে ধার, আমরা যেমন ধার নিলে অবশ্যই কি ফেরত দিই, তাহলে ব্যাংকেও একসময় সেই টাকাগুলো ফেরত দিতে হবে। এই জন্য এই আমানতের অর্থটা ধার হিসেবে বিবেচিত হয়। তারপর হলো গৃহীত আমানত থেকে প্রদত্ত ঋণের উপর অধিক হারে সুদ পায়। এবার এই যে গ্রাহকরা যে আমানতগুলো রেখেছে সেগুলো ব্যবহার করেও এবং ওখান থেকেই ব্যাংক কি করতেছে, অধিক হারে সুদ পাচ্ছে, আর এটা হলো মুনাফা হিসেবে গণ্য। ঠিক আছে, তো আমরা আশা করি বুঝতে পেরেছি কি কারণে ব্যাংকে ধার করা অর্থের ধারক বলা হয়। তো আমি তোমাদেরকে একটা সৃজনশীল প্রশ্নের মাধ্যমে কিছু টেকনিক তোমাদেরকে বুঝিয়ে দেব, তোমরা অবশ্যই এটা আশা করি বুঝতে পারবে। হ্যাঁ বন্ধুরা, আমরা একটা সৃজনশীল প্রশ্ন লিখেছি এই বিষয়টুকু ক্লিয়ার করার জন্য। প্রথমে লিখেছি রহমান সাহেব একজন ব্যবসায়ী,
তিনি ব্যবসায়িক লেনদেনের সুবিধার্থে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান, এখানে এমন একটি আর্থিক প্রতিষ্ঠান বলেছে, কিন্তু এই জিনিসটা আমাদেরকে বুঝে নিতে হবে। এমন একটি আর্থিক প্রতিষ্ঠানের হিসাব খুলেন যা ধার করা অর্থের ধারক হিসেবে বিবেচিত। তাহলে ধার করা অর্থের ধারক বলতে আমরা বা ব্যাংকেই বুঝবো, তাই না? ধারক হিসেবে বিবেচিত হয়। উক্ত প্রতিষ্ঠানটি গ্রাহকের জমাকৃত অর্থ চাহিদা মাত্র ফেরত দেয়। তাহলে এটা নিশ্চয়ই তারল্য নীতি, তোমরা বুঝতে পারতেছো, এটা ব্যাংকের। এবং গোপনীয়তা বজায় রাখে, বিভিন্ন ক্ষেত্রে মিতব্যয়িতা অর্জন করে থাকে, ফলে প্রতিষ্ঠানটির সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। তাহলে এই যে মিতব্যয়িতার নীতি, গোপনীয়তার নীতি, এগুলো কিসের আমরা বুঝতে পারতেছি, এটা হচ্ছে যে ব্যাংকে। সুতরাং প্রতিষ্ঠানটি হচ্ছে যে ব্যাংক। আচ্ছা, এই তথ্যগুলো দিয়েছে। এখন আমাদের ক নাম্বার বলছে যে ব্যাংক শব্দটির আবিধানিক অর্থ কি। আমরা পূর্বের ক্লাসে লিখেছিলাম ব্যাংক শব্দের আবিধানিক অর্থ হলো কোষাগার, লম্বা টুল বা টেবিল, তারপরে হচ্ছে যে নদীর কূল। আমি এখানে সংক্ষেপে লিখে দিচ্ছি। এখানে কোষাগার হতে পারে, হ্যাঁ, কোষাগার, তারপর হলো নদীর কূল, তারপর কোনো কিছুর স্তূপ, হ্যাঁ, তারপর হচ্ছে যে লম্বা টুল বা বেঞ্চ, হ্যাঁ, টুল বা বেঞ্চ। আরো কিছু বলতে পারে, আমরা এতটুকু পর্যন্ত বললাম, ইত্যাদি। ঠিক আছে? তাহলে কোষাগার হতে পারে, নদীর কূল, তারপরে হচ্ছে যে স্তূপ, কোনো কিছুর স্তূপ, তারপর লম্বা টুল বা বেঞ্চ ইত্যাদি। এরপর বলছে যে ব্যাংকের গোপনীয়তার নীতি, এটা তো তোমাদেরকে আলোচনা করেছি। ব্যাংকের গোপনীয়তার নীতি মানে ব্যাংক তার গ্রাহকের সকল তথ্য, গ্রাহকের অর্থ সম্পর্কিত বা বিভিন্ন তথ্য সবসময় গোপন রাখে, শুধুমাত্র আদালতের নির্দেশ এবং সরকারের নির্দেশ ছাড়া, এবং ওই ব্যক্তির নির্দেশ ছাড়া ব্যাংক অবশ্যই তার সকল তথ্য কি রেখে থাকে, গোপন রেখে থাকে। এটা হলো ব্যাংকিং ব্যবসায়ের গোপনীয়তার নীতি। এই কথাটাকে আমাদের ক্লিয়ারলি বলতে হবে। ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্নটা বলছে যে উদ্দীপকের প্রতিষ্ঠানটির ধরন। তাহলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কি হতে পারে, এটা তো আমরা বুঝতে পারতেছি। এটা হচ্ছে যে একটা কি তোমার ব্যাংক। তাহলে ব্যাংক কাকে বলে এটা লিখতে হবে। আর ব্যাংক এটা কেন ব্যাংক, কারণ এটা প্রথমত হচ্ছে যে ধার করা অর্থের ধারক, এটা একটা ব্যাংকের। আর দ্বিতীয়ত হচ্ছে যে এর নীতিগুলোর মধ্যে গোপনীয়তার নীতি রয়েছে, মিতব্যয়িতার নীতি রয়েছে, সুনামের নীতি রয়েছে, চাহিদা মাত্র ফেরত দেওয়া অর্থাৎ তারল্য নীতি রয়েছে। তাহলে এই সমস্ত নীতিগুলো কার, এটা ব্যাংকের। সুতরাং উক্ত প্রতিষ্ঠানটি হলো একটা ব্যাংক। এবং এইটাকে ধার করা অর্থের ধারক কেন বলা হয়, তাহলে ধার করা অর্থের ধারক বলার কারণটা আমি কিছুক্ষণ আগেই লিখে দিয়েছি, ওখান থেকে আমরা উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এটা আশা করি প্রশ্নটা আনসার দিতে কোনো সমস্যা হবে না। এবং সর্বশেষ বলেছে যে দেশের অর্থনৈতিক উন্নয়নে উক্ত প্রতিষ্ঠানটি, তাহলে উক্ত প্রতিষ্ঠান বলতে আমাদের ব্যাংকে বোঝাচ্ছে, উক্ত প্রতিষ্ঠানটির গুরুত্ব। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম উক্ত প্রতিষ্ঠানের কি কি গুরুত্ব রয়েছে, যেমন মূলধন গঠন আছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আমানত সংগ্রহ, ঋণ প্রদান, ব্যবসা বাণিজ্যের প্রসার, হ্যাঁ, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে। এটা পূর্বের ক্লাসেও তুমি পেয়ে যাবে, আর বইটা একটু পড়লেই অবশ্যই জানবে। ঠিক আছে? তো আমরা এটা অর্থাৎ এটা উত্তরে আমরা কি আমাদের কি লিখতে হবে, যে ব্যাংকিং ব্যবসায়ের গুরুত্বটা, অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকিং ব্যবসায়ের গুরুত্ব, এটাই আমাদেরকে আলোচনা করতে হবে। ঠিক আছে? তো মূলত তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন থাকতে পারে, উদ্দীপকটা একটু পরিবর্তন করে দিয়ে তোমার এই প্রশ্নগুলো থাকতে পারে। তো আমাদেরকে অবশ্যই এই ধরনের বইও পড়তে হবে, প্লাস অনলাইন ক্লাস দেখতে হবে যত বেশি আমাদের, কারণ এখন যেহেতু ক্লাস চলতেছে না, এই সময় আমরা যত বেশি অনলাইন ক্লাস দেখবো তত বেশি আমরা জ্ঞান অর্জন করতে পারবো। আর তোমরা নিশ্চয়ই জানো মেনন স্যার এমন একটা কলেজ যেখানে নিয়মিত ক্লাস হয়। তাহলে যখন স্কুল কলেজ খোলা ছিল তখনও নিয়মিত ক্লাস হতো, কোনো ক্লাস বাদ যেত না। এখনও নিয়মিত অনলাইন ক্লাস হয়। তো সুতরাং তোমাদেরকে অবশ্যই পরীক্ষার প্রস্তুতির জন্য এবং জ্ঞান অর্জনের জন্য মেনন স্যারের অনলাইন ক্লাসের সাথে যুক্ত থাকতে হবে। ঠিক আছে? আর বাসায় থেকে নিরাপদে থেকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তো আজ এই পর্যন্ত। আমি পরবর্তী ক্লাসে আরেকটা অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে এই চ্যাপ্টারটা আমরা শেষ করেছি। তো পরবর্তী ক্লাসের নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে।
এবং চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক করে তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে হবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।